সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের দর্শন বা ফিলোসফি সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য 2023 উচ্চ মাধ্যমিক ফাইনাল আজকের আমাদের বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। এই প্রশ্নপত্রটিতে বলা প্রতিটি বড় প্রশ্ন ছোট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট হবে না। তোমরা আগেই জানো ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান আমাদের সাজেশন থেকে দেওয়া সাজেশন 100% কমন এসেছে, হুবহু মিলে গেছে প্রশ্নপত্রের সাথে। তো তোমরা যদি বিশ্বাস না হয় ভিডিও আছে, তোমরা প্রশ্নপত্র মিলিয়ে দেখে নিতে পারো। যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আজকের ভিডিও ফিলোসফি, এখানেও তোমাদেরকে 100% গ্যারেন্টি কমন আসবেই। আমরা কিছুক্ষণ আগেই একটা লাস্ট মিনিট সাজেশন বড় প্রশ্ন নিয়ে আপলোড করেছি, সেই সাজেশনটা একবার দেখে নিতে ভুলো না। সেই সাজেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2023 ফাইনাল পরীক্ষায় ফিলোসফি অর্থাৎ দর্শন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো নিজেদের স্বার্থে। প্রথম প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট হচ্ছে না। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের টোটাল 40 নাম্বার কিন্তু এমসিকিউ যুক্ত এসিকিউ, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে টোটাল 40 নাম্বার তোমাদের থাকছে। তার মধ্যে এমসিকিউ থাকছে 1 নম্বরে 24টা। তো প্রথম প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, উত্তর সহ আলোচনা করছি। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলে? উত্তর হবে মানসিক প্রক্রিয়া। তোমরা দেখো যেমন অপশন থাকবে সেরকম কিন্তু বলতে হবে। আর তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে 24টার মধ্যে। দ্বিতীয় প্রশ্ন দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে? খুব ভালো করে দেখো, উত্তর হয়ে যাবে অবরোহ যুক্তি। আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। পরের প্রশ্ন, অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই কি হবে? আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে। এর একটা কারণ হলো, দেখো অনিবার্যভাবে নিঃসৃত হয়, অর্থাৎ যুক্তিবাক্যে যা থাকবে সিদ্ধান্তটি কিন্তু অনিবার্যভাবে একইভাবে নিঃসৃত হয়। অবরোহ যুক্তি, সেই কারণে অবরোহ যুক্তি সিদ্ধান্তটি অবশ্যই সত্য হলে, যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্যই হবে। ওকে, বচনে উদ্দেশ্যপদ ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী শব্দ বা চিহ্নকে বলা হয় কি? বচনের উদ্দেশ্য পদ ও বিধেয়ের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী শব্দ বা চিহ্নকে বলা হয় সংযোজক। পরের প্রশ্ন, একটি বচন সর্বদা কি হয়? আমরা জেনে এসেছি বচন সর্বদা কি হয়, সত্য অথবা মিথ্যা। কিন্তু যুক্তি বলতে গেলে এখানে যদি তোমাদেরকে ঘুরিয়ে প্রশ্নটা করে, একটি যুক্তি সর্বদা কি হয়, উত্তর হয়ে যাবে বৈধ অবৈধ। বচন বললে সত্য মিথ্যা। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি কে করেন? উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, বিরোধ অনুমান হলো একটি ড্যাশ অনুমান। বিরোধ অনুমান হলো একটি অমাধ্যম অনুমান। পরের প্রশ্ন, এ বচন সত্য হলে বিপরীত ই বচনের সত্য মূল্য কি হবে? উত্তর, এ বচনে সত্য হলে বিপরীত বিরোধী ই বচন হবে মিথ্যা। পরের প্রশ্ন, ই বচন যদি মিথ্যা হয় একই উদ্দেশ্য বিধেয় আই বচনটি সত্য মূল্য কি হবে? উত্তর হবে সত্য। নিরপেক্ষ ন্যায় যে সংস্থানে হেতুপদটি উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে তা হলো, উত্তর হবে দ্বিতীয় সংস্থান। পরের প্রশ্ন, পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে, তাহলে পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও আর যে স্থানে থাকে সেটি হলো সিদ্ধান্তের উদ্দেশ্য। সিদ্ধান্তের উদ্দেশ্যে কিন্তু পক্ষপদটি থাকে। পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা কটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তি রয়েছে 19টি। ওকে, পরের প্রশ্ন দেখো, এ অর্থাৎ ট্রিপল এ এই মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? উত্তর হয়ে যাবে প্রথম সংস্থানে। পরের প্রশ্ন, বুলীয় ভাষ্যের প্রবর্তক কে? উত্তর হবে বুলীয় ভাষ্যের প্রবর্তক হলেন জর্জ বুল। পরের প্রশ্ন, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি কীরকম? দেখে নাও, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য হবে S = 0, অর্থাৎ S = 0। যে যৌগিক বচনে পূর্বগ ও অনুগের উল্লেখ থাকে তাকে কি বলে? পূর্বগ ও অনুগ যদি উল্লেখ থাকে তাকে বলা হয় প্রাকল্পিক বচন। পরের প্রশ্ন, বচনের যোজক জ্ঞাপক চিহ্নগুলিকে কি বলা হয়? বচনের যোজক জ্ঞাপক চিহ্নগুলিকে বলা হয় গ্রাহক। পরের প্রশ্ন, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয়, খুব ইম্পর্টেন্ট, দেখে নাও, সামান্যীকরণের মাধ্যমে, সামান্য সংশ্লেষক বচন। পরের প্রশ্ন, পর্যবেক্ষণ ও পরীক্ষণকে বলা হয় আরোহ অনুমানে কি ভিত্তি? দেখো, ভাবগত ভিত্তি, আকারগত, উপাদানগত নাকি বস্তুগত? তো পর্যবেক্ষণ ও পরীক্ষণকে বলা হয় আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি।
20 দাগের প্রশ্ন, শর্ত। শর্ত হলো কারণ, কার্য, নাকি কারণের অংশ, নাকি কার্যের অংশ। দেখো একটা শর্ত, শর্ত হলো কারণের অংশ। পরের প্রশ্ন, ক ক্ষয়ের আবশ্যিক শর্ত বলতে বোঝায়। ক ক্ষয়ের আবশ্যিক শর্ত বলতে কি বোঝায়? আবশ্যিক শর্ত, অর্থাৎ ক না ঘটলে খ ঘটবে না, এটা আবশ্যিক শর্ত। পরের প্রশ্ন দেখো, কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের পদ্ধতি নামে পরিচিত কোন পদ্ধতি? অন্যই, ব্যতিরেকি, সহপরিবর্তন, নাকি পরিশেষ? উত্তর হয়ে যাবে অন্যই পদ্ধতি। আবিষ্কারের পদ্ধতি হিসেবে পরিচিত অন্যই পদ্ধতি। মিলের যে পদ্ধতি প্রয়োগ করলে সিদ্ধান্ত সুনিশ্চিত হয় তা হলো কোন পদ্ধতি? সিদ্ধান্তটা একেবারে সুনিশ্চিত হয়ে যায় অন্যই পদ্ধতিতে। পরের প্রশ্ন, এখানে দেখো যেমন পয়েন্ট, যেমন তোমাদের অপশান দেওয়া আছে তার মধ্যে থেকে কিন্তু অন্যই পদ্ধতি হবে। পরের প্রশ্ন, মিলের যে পদ্ধতি থেকে কাকতালীয় দোষ সৃষ্টি হয় সেটি হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা, ব্যতিরেকি পদ্ধতি থেকে কাকতালীয় দোষের উদ্ভব হয়, ব্যতিরেকি পদ্ধতি। এরপরে চলো বড় প্রশ্ন, শর্ট বিকল্প প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে দেখে নাও। তো তোমাদের 16টা, কিন্তু 16টার মধ্যে 16টাই করতে হবে। প্রথম দেখো, যুক্তির আকার কাকে বলে? উত্তর সহ আলোচনা করে নিচ্ছি। দেখো যুক্তির আকার, না যুক্তির কাঠামো বা গঠনকে বলা হয় যুক্তির আকার। তোমরা কতগুলো এমসিকিউ পারলে অবশ্যই জানিও। দ্বিতীয় প্রশ্ন দেখো, যুক্তি অথবা যুক্তির আকারগত বৈধতা বলতে কি বোঝো? যুক্তির আকারগত বৈধতা, যুক্তির নিয়মসঙ্গত গঠনকেই বলা হয় যুক্তির আকারগত বৈধতা। পরের প্রশ্ন, অ্যারিস্টটল কোন কোন বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলে স্বীকার করেননি? উত্তর, অ্যারিস্টটল অসম বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলে স্বীকার করেনি। কোন কোন? অসম বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতাকে স্বীকার কিন্তু করেননি। পরের প্রশ্ন দেখো, বস্তুগত বিবর্তন কাকে বলে? 4 দাগের প্রশ্ন, উত্তরে দেখে নাও। আবর্তনের নিয়মগুলিকে যথাযথভাবে না মেনে যদি শুধুমাত্র অবাস্তব বা বস্তুগত অভিজ্ঞতার ভিত্তিতে বিবর্তন করা হয় তখন তাকে বলা হয় বস্তুগত বিবর্তন। পরের প্রশ্ন, অসরল আবর্তনের অপর নাম কি? উত্তর হয়ে যাবে অসরল আবর্তনের অপর নাম সীমায়িত আবর্তন। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? উত্তর, কোনো নিরপেক্ষ ন্যায়ে যখন প্রথমে অনুগকে স্বীকার করে তারপর পূর্বগকে স্বীকার করা হয় তখনই কিন্তু অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। নোটস করবে। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি? উত্তর, একটি বিকল্পকে স্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়, এটি হলো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম, তবেই কিন্তু ন্যায়টি বৈধ হয়। পরের প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? উত্তর দেখো, কোনো বচনের মাধ্যমে যদি কমপক্ষে একটি বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্বকে বোঝানো হয় তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে। ওকে। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি? নিরপেক্ষ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা দেখো, এস পি বার ইকুয়াল টু 0, এটি হলো নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি? দেখো নিরপেক্ষ বচনের এখানে বুলীয় ব্যাখ্যা বললাম এস পি বার ইকুয়াল টু 0। এরপর দেখো ভেন চিত্তে প্রকাশ করো। অপশানটা দেখো আগে এরকম থাকবে তোমাদের, কোনো দার্শনিক নয় কবি। দেখো এখানে কোনো সাথে নয় যুক্ত আছে, অর্থাৎ ও বচন হবে, তাহলে ও বচনে তোমাদেরকে ভেন চিত্রটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, দেখো ভেন চিত্রটা দেখো, দুটো বৃত্ত আছে, তার মাঝে এখানে ক্রস চিহ্ন, কোনো দার্শনিক নয় কবি, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আবার দেখে নাও ভালো করে। এরপর দেখো সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? সংযৌগিক বচন দেখে নাও। উত্তর, যখন কমপক্ষে একটি সংযোগী মিথ্যা হয় তখন কিন্তু সংযৌগিক বচন মিথ্যা হয়ে যায়। পরের প্রশ্ন, স্বতঃসত্য বচনাকার কাকে বলে? উত্তর, যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি সারি সত্য হয় তাকে স্বতঃসত্য বচন আকার বলে। অর্থাৎ যে বচনাকারে প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি সারি সত্য হয় তাকে স্বতঃসত্য বচনাকার বলে। ওকে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরটা দেখে নাও, জ্ঞাত বিশেষ থেকে অজ্ঞাত সামান্যে যাবার যে প্রক্রিয়া তাকেই বলা হয় আরোহ অনুমান সংক্রান্ত লাভ, বিশেষ থেকে অজ্ঞাত সামান্য। এরপরে দেখো উপমা কি? এটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপমা বা উপমা যুক্তি কি একবার দেখে নাও। যে আরোহ অনুমানে দৃষ্টান্তগুলির মূল ভিত্তি হলো সাদৃশ্য বা উপমা এবং তার ভিত্তিতে অপর একটি সাদৃশ্যের অনুমান করা হয় তখন তাকে বলা হয় উপমা।
পরের প্রশ্ন, উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়? উত্তর হবে উপমেয় বিষয় দুটি অপ্রাসঙ্গিক হলে উপমেয় বিষয় দুটি অপ্রাসঙ্গিক হলে উপমা যুক্তি কিন্তু মন্দ উপমা দোষে দুষ্ট হয়। এই প্রসঙ্গে উদাহরণ অনেক আছে, তো এটা পরে আসছি। পরের প্রশ্ন দেখো, কারণের সদর্থক শর্ত কাকে বলে? উত্তর, কারণে যে শর্ত উপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে কারণের সদর্থক শর্ত বলে। পরের প্রশ্ন, বহু কারণবাদের অর্থ কী? উত্তর, বহু কারণবাদের অর্থ হলো একই কার্যের বহু কারণ। এটাও ইম্পর্টেন্ট এবছরের জন্য। একই কার্যের বহু কারণ আছে, এটা হচ্ছে বহু কারণবাদের অর্থ। অথবা দেখো, বহু কারণবাদের সমর্থক কারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু কারণবাদের সমর্থক হলো মিল এবং বেইন। পরের প্রশ্ন, কারণের গুণগত লক্ষ্যগুলি লেখো। উত্তর, কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা। এটি হলো কারণের গুণগত লক্ষ্য। পরের প্রশ্ন, ও বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন কি হবে? আমরা জানি ও বচনের বিপরীত এ বচন। ও বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন হবে সত্য। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, মাধ্যম ও অমাধ্যম অনুমানে প্রধান পার্থক্য কী? উত্তর, মাধ্যম অনুমানে দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় এবং অমাধ্যম অনুমানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি কী হয়? নিশ্চিত হয়। এটি হলো মাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমানের পার্থক্য। চলো এরপর জেনে নেই বড় প্রশ্ন তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো, লজিক সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় প্রশ্ন। 3 দেখো, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? এখানে তোমাদের 8 গুণিত 5 অর্থাৎ 40 নম্বরে কিন্তু থাকছে টোটাল। বড় প্রশ্নগুলিও কিন্তু তোমরা বইয়ে দাগ নিয়ে নাও তাড়াতাড়ি এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অথবা দেখো, তোমাদের এরকম টাইপের থাকবে, যারা লজিক করতে পারবে না তারা এই প্রশ্নটি করবে, এরকম টাইপের প্রশ্ন করবে, আর যারা লজিক করবে তাদের জন্য তো খুবই ইজি। দেখো, যদি কেউ মানুষ, এটা প্রথমে বলেছে যে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। তোমরা টোটাল তোমাদের 4টে রয়েছে, 4টে করে দিতে পারলে 8 নম্বর কিন্তু পেয়ে যাবে। দেখো, যদি কেউ মানুষ হয় সে অমর নয়। দ্বিতীয় প্রশ্ন, একমাত্র ধার্মিকরাই সুখী, হলুদ ফুল আছে, সব নৈয়ায়িকী একসঙ্গে বিযুক্তবাদী নয়। তো 4 নম্বরটা এটা হবে ও বচন, কারণ সবের সাথে নয় আছে, সবের সাথে নয় হলে ও বচন। এবারে ও বচনে গুণ এবং পরিমাণ, অবশ্যই ও বচনে পরিমাণ হবে বিশেষ এবং গুণটা কি হবে? নয়, অর্থাৎ নঞ্চর্থক, না বাচক হবে। ওকে, তো এরকমভাবে কিন্তু করতে হবে। আমি আর বলছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। এরপরে দেখো, দ্বিতীয় 2-এর দাগ, এটা অথবা এটা আবর্তন, এরকম আবর্তন বিবর্তন করতে পারো অথবা তোমাদের আবর্তন বিবর্তন করতে পারো অথবা প্রশ্ন করতে পারো। প্রথম প্রশ্ন দেখো, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এ বচনে সরল আবর্তন হয় না কেন? এটাও কিন্তু আমাদের সাজেশনে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু। আচ্ছা, অথবা দেখো, এটা যদি তোমরা করো 8 নম্বর পাবে, 2 + 4 + 2। এবং অথবা দেখো, তর্কবিজ্ঞানসম্মত বচনের মাধ্যমে তোমরা যদি তর্কবিজ্ঞানগুলি করো, লজিক করো। প্রথম দেখো, চকচকলি শোনা হয় না, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, সাধারণত মানুষ হয় দয়ালু, বর্গাকার বৃত্ত নেই, একমাত্র মার্ক্সবাদীরাই বিপ্লবী। প্রথমে আবর্তন করতে হবে এবং তারপর বিবর্তন করতে হবে, আবর্তন ও বিবর্তন, লজিক করে আবর্তন বিবর্তন। এরপর দেখো 4 দাগের প্রশ্ন, একমাত্র মার্ক্সবাদীরাই 3 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাতে মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটি বৈধতা বিচার করো। যারা এই বৈধতা বিচার পারবে না তাদের জন্য রয়েছে এগুলি টিকা। তো তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্ন দেখো, এই ন্যায়টি অবশ্যই বৈধ কারণ সব বৈধ ন্যায়ের মতো এতেও 3টি পদ আছে। 2 নম্বর, কেবলমাত্র সত্যবাদীরাই সৎ এবং সত্যবাদীরাই শ্রদ্ধার যোগ্য, সুতরাং শ্রদ্ধার যোগ্য সব ব্যক্তিই হয় সৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটি ভালো করে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, অথবা দেখো, প্রমাণ করো। দুটি বিশেষ হেতুবাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। সংক্ষিপ্ত টিকা লেখো, অবৈধ সাধ্যদোষ। অবৈধ সাধ্যদোষ কিন্তু আমাদের সাজেশনে আছে। লাস্ট মিনিট সাজেশনটা অবশ্যই ফলো করবে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর, মিলের অন্যয় পদ্ধতি এবছরে আসছে, একদম গ্যারান্টি ধরে নাও, হয় অন্যয় পদ্ধতি না হলে অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। ওকে, তো কীরকম আসবে? সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, এরকমভাবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা লিখতে হবে। অথবা দেখো আরেকটা প্রশ্ন, রামবাবু যখনই সকালে হাঁটতে বেরোন তখনই ঠান্ডা লাগে, যখন তিনি সকালে হাঁটতে বেরোন না তার ঠান্ডা লাগে না, অতএব সকালে হাঁটতে বেরোনোই হলো তার ঠান্ডা লাগার কারণ। উপরের দৃষ্টান্তে কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ 1 নম্বর পাবে, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, এগুলো সবগুলোর জন্য 2-1 2-1 এরকম ফরম্যাটে তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ ছোট প্রশ্নের মতনই কিন্তু তোমাদের লিখতে হবে।
8 নম্বর কিন্তু টোটাল হয়ে গেল। এরপর দেখো নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। শীতের পরেই বসন্ত আসে, কাজেই শীত বসন্তের কারণ। এটি কিন্তু কি ঘটেছে সেটা লিখতে হবে। এটা সহকার্যকে কারণ বলে মনে করার দোষ ঘটেছে। শীতের পরেই বসন্ত, শীত এবং শীতের পরেই বসন্ত আসে, শীতের পরেই বলছে বসন্ত আসছে, তো শীত এবং বসন্ত উভয়ই কিন্তু সহকার্যের নিয়মে আবদ্ধ, তাই এটা সহকার্যের সম্বন্ধে দোষ ঘটেছে। সহকার্যকে একটি কারণ বলে মনে করার দোষ ঘটেছে। ওকে। আর মানুষের মতো গাছেরও প্রাণ আছে, সুতরাং মানুষের মতো গাছেরও বুদ্ধি আছে। এটা উপমা যুক্তি, অবৈধ উপমা বা মন্দ উপমা দোষে দুষ্ট। তো তোমরা এগুলো একটু দেখে নেবে, বড় প্রশ্ন। অথবা দেখো সংক্ষিপ্ত টিকা লেখো, কাকতালীয় দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। এই ইম্পর্টেন্ট কিন্তু কাকতালীয় দোষটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র। আশা করছি এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষায় অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। আমাদের লাস্ট মিনিট সাজেশন ফলো করো, 100% গ্যারেন্টি তোমরা পাবে এবং এই নমুনা প্রশ্নপত্রটি ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নাও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে এর পরবর্তীকালে আরও একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আমরা আসছি, সেটাও কিন্তু অত্যন্ত তোমাদের গুরুত্বপূর্ণ হবে, উত্তর সহ আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যেহেতু আমরা 100% গ্যারেন্টি কমন দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম।